আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখতেছো, এই লাইভ ক্লাস অংশগ্রহণ করতেছো, প্রত্যেকের জন্যই শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তোমরা জানো আমি তোমাদের রসায়নের ফাউন্ডেশন কোর্স বিষয়ে কিছু এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল বইয়ে প্রবেশ করব ইনশাল্লাহ। তো আজকের আমাদের যে বিষয়, সেখানে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আসলে আমরা মূল পাঠের বিষয়গুলো দেখে নিই। আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা পদার্থের অবস্থা এ বিষয়ে তোমাদের বিস্তারিত জানা আছে। পদার্থ কি, আমরা ফাউন্ডেশন কোর্সে প্রথম ক্লাসে আছে এটা, যে পদার্থ কি, মৌলিক পদার্থ, জৈবিক পদার্থ, অণু, পরমাণু, এগুলো আলোচনা করেছিলাম, যেগুলো ফাউন্ডেশন কোর্সে ছিল। আসলে পদার্থের অবস্থা, এই পদার্থের অবস্থা বিষয়ে তোমরা ক্লাস 4, 5, 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসে এগুলো ছিল নানাভাবেই। তোমরা জানো যে এমনিতেই যদি আমরা প্রশ্ন করি, যে কাউকে প্রশ্ন করলে পাওয়া যায় যে পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল, বায়বীয় এই অবস্থাগুলোই আমরা মূলত আজকের আলোচনার বিষয়ে। দেখো, পদার্থের অবস্থা তিনটি। যদিও অনেক আগের থেকে অনেক তোমার জানা আছে এই বিষয়গুলো, তারপরেও একটু দেখে নাও, একটু বিস্তারিত আমরা পড়ব আজকে। প্রথম অবস্থা কি? কঠিন অবস্থা। তাহলে কঠিন পদার্থ, এরপরে তরল পদার্থ, এরপরে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তাহলে পদার্থের তিনটি অবস্থা পেলাম আমরা, একটি কঠিন, একটি তরল, একটা গ্যাসীয়। এছাড়াও পদার্থের আরও একটি অবস্থা আছে, যেটিকে বলা হয় প্লাজমা অবস্থা। সাধারণত অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত অবস্থাকে বলা হয় প্লাজমা অবস্থা। সেটি আমাদের আজকে বিষয় না, আমরা এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আজকে: কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। ভালো করে খেয়াল করো, তোমরা জানো যে কঠিন পদার্থের কণাগুলোর কি কি আছে, নির্দিষ্ট বিষয়গুলো আমরা লক্ষ্য করি। যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে। আর কি আছে? নির্দিষ্ট আয়তন আছে। আর কি আছে? নির্দিষ্ট আকার আছে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার আছে। ভর কাকে বলে? এর একদম প্রথম ক্লাসটা যদি করে থাকো, তোমরা সেখানে পেয়েছো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলা হয়। আয়তন, বস্তু যে জায়গা দখল করে সেটি তার আয়তন। আকার, এটি নির্দিষ্ট বলা হয় শেপ বলা হচ্ছে, যদি যেমন লম্বাটে, গোলাকার, লম্বাটে হতে পারে, আবার এরকম আয়তাকার হতে পারে, এরকম বিভিন্ন ধরনের আকৃতি থাকতে পারে। তাহলে কঠিন পদার্থে এগুলো সবগুলোই নির্দিষ্ট। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কি দেখি আমরা? নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তনও আছে, নির্দিষ্ট আকার
তাহলে কঠিন পদার্থের সাথে তরল পদার্থের একটি পার্থক্য হলো নির্দিষ্ট আকার নেই। আচ্ছা, এরপরে আসি আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন নেই, নির্দিষ্ট আকার নেই। এইখান থেকে আমরা পার্থক্য পেয়ে যাচ্ছি। কঠিনের ক্ষেত্রে ভর, আয়তন এবং আকার নির্দিষ্ট, তরল পদার্থের ক্ষেত্রে ভর ও আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নেই। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভর শুধু নির্দিষ্ট থাকবে, আয়তন এবং আকার নির্দিষ্ট নেই। গ্যাসীয় পদার্থের তরল পদার্থের ক্ষেত্রে দেখো আয়তন নির্দিষ্ট কেন, যে পাত্রে রাখি সেই পাত্রের মতো হয়ে যায়, কিন্তু এর আয়তনে কোনো পরিবর্তন হয় না। যেমন গ্লাসে রাখলে পানি গ্লাসের আকারের মতো হয়ে যায়, আবার যদি প্লেটে রাখি তাহলে প্লেটের মতো প্লেটে ছড়িয়ে পড়ে, কিন্তু তার আকার আয়তনে যে অংশটুকু, যে অংশ সে দখল করে, যে জায়গাটুকু সে দখল করে সেটি সমান, কিন্তু এই জন্য তার কী আছে, আয়তন নির্দিষ্ট আছে, আকার নির্দিষ্ট নেই। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভর নির্দিষ্ট থাকলেও আয়তন এবং আকার কোনোটি নির্দিষ্ট নয়। কারণ হলো যে পাত্রে রাখা হয়, যে গ্যাসের সিলিন্ডার হোক কিংবা বেলুন হোক, যেখানে রাখা হোক, সে সম্পূর্ণ আয়তন সেটি দখল করে, আবার আকার নির্দিষ্ট থাকার কোনো অবস্থা এখানে নেই। তাহলে তিনটি পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এগুলো যদি একেবারে প্রাথমিক, ওগুলো অনেক আগেই তোমরা পড়েছো ক্লাস 5-এ, 6-এ, 7-এ, 8-এ, তারপর আরেকবার দেখে নাও যাতে করে এগুলো তো আর ভুল না হয়। তারপর পরে অংশ আসতেছি আমরা এই কঠিন পদার্থের অবস্থা, আকার নির্দিষ্ট কেন, আবার তরলের আকার নির্দিষ্ট নয় কেন, বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভর শুধু নির্দিষ্ট, আয়তনও নির্দিষ্ট নয় কেন। দেখি আমরা, দেখো এখানে কিছু কঠিন পদার্থের কণা যদি এরকম থাকে, আবার এইখানে কিছু কঠিন তরল পদার্থের কণা এরকম কোনো পাত্রের মধ্যে থাকে, আবার কোনো একটা গ্যাস জারের মধ্যে যদি এরকম কিছু গ্যাসীয় পদার্থের কণা থাকে, খেয়াল করে দেখো যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি, ঘন সন্নিবিষ্ট, তরল পদার্থগুলো একটু দূরে দূরে অবস্থান করছে, আর গ্যাসীয় পদার্থগুলো আরও দূরে। যদি এগুলো ছেড়ে দেওয়া হয়, গ্যাস জারের মুখ খুলে দেওয়া হয়, তাহলে এটি ছড়িয়ে পড়বে সব দিকে। তাহলে এইখানে যে কণাগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ অনেক বেশি, এদের আকর্ষণ অনেক কঠিনের চেয়ে কম, কিন্তু গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি। আবার গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ নেই বললে চলে, অনেক কম। এই যে কোনো পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, এটিকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা মানে কণার সমূহের মধ্যে, আন্তঃকণা মানে কণার সমূহের মধ্যে, যেমন আন্তর্জাতিক মানে জাতি সমূহের মধ্যে, আন্তঃস্কুল মানে স্কুল সমূহের মধ্যে, ঠিক সেরকম আন্তঃকণা মানে কণা সমূহের মধ্যে। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কঠিনে সবচেয়ে বেশি, তরলে কঠিনের চেয়ে কম কিন্তু তরলের চেয়ে বেশি, আবার গ্যাসে সবচেয়ে কম। বিপরীতভাবে আন্তঃকণা দূরত্ব, আন্তঃকণা দূরত্ব কঠিনে সবচেয়ে কম, তরলে কঠিনের চেয়ে বেশি, গ্যাসে সবচেয়ে বেশি। কেন? যখন আকর্ষণ বল কমে যায় তখন দূরত্ব বেড়ে যায়, বা আকর্ষণ বল বেশি থাকলে তাহলে দূরত্ব কম হয়, বিপরীত। তাহলে এই কারণেই কঠিনের কণাগুলো সাধারণত খুব কাছাকাছি থাকে, তরলের কণাগুলো কঠিনের চেয়ে একটু দূরে থাকে, আর গ্যাসীয় পদার্থের কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল এবং আন্তঃকণা দূরত্ব নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে একটা কণা থেকে আরেকটা কণা দূরত্ব হলো আন্তঃকণা দূরত্ব, এবং একটা কণার সাথে আরেকটা কণা আকর্ষণ বল সেটা হলো আন্তঃকণা আকর্ষণ বল। এখন আসো আমাদের কণার গতিতত্ত্ব।
কণার গতিতত্ত্ব, পদার্থের কণাগুলোর গতিতত্ত্ব কাকে বলছি আমরা? কণার গতিতত্ত্ব যে আন্তঃকণা আকর্ষণ বল এবং কণাসমূহের গতিশক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাসমূহের গতিশক্তি দিয়ে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা বর্ণনা করার তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে। তাহলে কণার গতিতত্ত্ব কাকে বলছি আমরা? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার সময়ের মধ্যে যে গতিশক্তি তা দিয়ে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা বর্ণনা করার তত্ত্বকে বলা হয় কণার গতিতত্ত্ব। তাহলে এই আন্তঃকণা আকর্ষণ শক্তি বললাম যে একটা কণার সাথে আরেকটা কণার আকর্ষণ, কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি, তাই তারা খুব কাছাকাছি থাকে, তাই দূরত্ব কম, তারা ঘন সন্নিবিষ্ট থাকে। আবার কণার সময়ের গতিশক্তি, কণার সময়ের গতিশক্তি কি আসলে? দেখো, এটি একটা পদার্থ, এই পদার্থের কণাগুলো কি গতিশীল? দেখে তা মনে হচ্ছে না। তরলের কণাগুলো কি গতিশীল মনে হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় যে নড়াচড়া করে। আর গ্যাসীয় পদার্থের কণাগুলোই এরা যে গতিশীল আমরা বুঝতে পারি বা জানতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পদার্থের কণাগুলোই গতিশীল। এখানে কঠিন পদার্থের কণা আছে, এগুলোও গতিশীল, তবে তাদের নিজস্ব অবস্থান থেকে অনবরত কাঁপছে। এই কম্পনশীলতা বেড়ে যায় যদি এখানে কোনো আমরা শক্তি সরবরাহ করি, মূলত তাপ শক্তি যদি আমরা সরবরাহ করি, তাপ দিলে কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়, ফলে তাদের একটা থেকে আরেকটা দূরে সরে যেতে থাকে। একটা পর্যায়ে তারা কঠিন থেকে তরলে পরিণত হয়, তরল থেকে গ্যাসে পরিণত হয়। তাহলে কি বলতেছি আমরা? যে এখান থেকে জানলাম কঠিন পদার্থের কণাগুলোর তাদের গতিশক্তি অপেক্ষাকৃত কম, তরলেগুলো অপেক্ষাকৃত বেশি, তার চেয়েও বেশি আমাদের গ্যাসীয় পদার্থের কণাগুলোর। আর এই কারণেই কণার গতিতত্ত্ব বলতে গতিতে কী করা হয়? আন্তঃকণা এদের যে আকর্ষণ বল, কণার সময়ের মধ্যে আকর্ষণ বল এবং তাদের কণার সময়ের গতিশক্তি দিয়ে তাদের অবস্থা বর্ণনা করা হয়। অবস্থার ক্ষেত্রে দেখি আমরা যাদের গতিশক্তি বেশি এবং আন্তঃকণা আকর্ষণ বল শক্তি কম, তাদের দূরত্ব বেশি। আবার যার গতিশক্তি কম কিন্তু আন্তঃকণা তখন আকর্ষণ বল বেশি, সেক্ষেত্রে তাদের দূরত্ব কম। অর্থাৎ গতিশক্তি যদি কম হয়, আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি বেশি হয়, তাহলে তারা সাধারণত কঠিন অবস্থায় থাকে। আন্তঃকণা আকর্ষণ শক্তি যদি কঠিনের চেয়ে কম হয় এবং গতিশক্তি যদি কঠিনের চেয়ে বেশি হয়, তাহলে তারা সাধারণত তরল অবস্থায় থাকে। আর যদি আন্তঃকণা আকর্ষণ বল একেবারে নাই বললে চলে, খুব কম হয় এবং তাদের গতিশক্তি যদি অনেক বেশি হয়, তাহলে সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এই তত্ত্বটাকে আমরা বলছি কণার গতিতত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে আমাদের চতুর্থ ক্লাস হলো, এরপরে ক্লাসে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে। তাহলে আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি, এখান থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশ আমরা আলোচনা করব। যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে থাকো, তাহলে ইনশাআল্লাহ অধ্যায়টি বুঝতে সুবিধা হবে। আর করোনা যতদিন আমাদের ঘরে রেখেছে, ততদিন আমরা এইভাবে ক্লাস করব। ইনশাআল্লাহ যতটুকু ক্ষতিটা অন্তত পুষিয়ে নিতে পারবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।